এখানে বললো যে আমি লেলাকে কল দিই নাই, আমি মাসুদ ভাইকে কল দিয়েছি। পৃথিবীর দুনিয়ার সবাই উল্টাই গেল, সবাই জানে যে মাসুদ ভাই আর লায়লা একই জায়গায় ছিল। মাসুদ ওর হাতে ফোন ছিল, ভালো মতো কল দিই নেই। বেসিক্যালি ওইখানে আমি মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাই আমার বড় ভাই, আমার গার্ডিয়ানের মতন, আমাকে সন্তানের মতন অনেক স্নেহ করে, ভালোবাসে। সো ওইখান থেকে বের হয়ে আমি ভাইকে একটা কল করছি। সর্বপ্রথম কল করছি মোহনাকে। স্যার আসলে করার জন্য তো আমি অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি আসলে অনেক সহ্য করার পরেই কিন্তু সবার সামনে মানে এক্সপোজ হয়েছি। সো আমার লাইফের যেখানে সেফটি নাই, আমার কোনো কিছু সেফটি নাই, উনি প্রতিনিয়ত আমার কাছে টাকা চাচ্ছে যৌতুকে। সো আমি এই মানুষের সাথে সংসার কেন? এই নারী তখন কি করছিল রাতের বেলা? অ্যারেস্ট করা হয়েছে ভোরের দিকে। তার মানে তা সে লিভ টুগেদার করেছে, যেটা আপনারা আমাদেরকে বলতেন যে আপনারা কি লিভ টুগেদার করছেন, বাট এখানে তারা লিভ টুগেদার করেছে। লিভ টুগেদার হিসেবে তারা কক্সবাজার গেছে। মানুষ মাত্রই ভুল, আমি ফেরেশতা না, আমার ধারা ভুল হতেই পারে, স্বাভাবিক। ভুল করবার চায় না, বুঝতে পারছি। তুমি মানুষের বুদ্ধিতে তো চলো। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিন্স মামুন মোহনা ঘটনায় এবার মোহনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মামুনের সাবেক প্রেমিকা লায়লা, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বেডরুমে এই নারী তখন কি করছিল রাতের বেলা? তাকে অ্যারেস্ট করা হয়েছে ভোরের দিকে। হ্যাঁ, তার মানে তা সে লিভ টুগেদার করেছে, যেটা আপনারা আমাদেরকে বলতেন যে আপনারা কি লিভ টুগেদার করছেন, বাট এখানে তারা লিভ টুগেদার করেছে। লিভ টুগেদার হিসেবে তারা কক্সবাজার গেছে, ময়মনসিংহ গেছে, বান্দরবন গেছে, সাজেক গেছে, একই হোটেলে থেকেছে। তাহলে আপনারা কি বলছেন না যে সে একই ঘটনার পুনরাবৃত্তি করেছে? এবং যখন আমি এই লিভ টুগেদারের ব্যাপারটা বা পরকীয়ার ব্যাপারটা, কারণ আমি তো তার সাথে এখনো লিগেলি অ্যাটাচড, আমার একটা কাবিননামা আছে, এবং সেই কাবিননামা নিয়ে আমি একটা প্রতারণার মামলা করেছি বা কাবিননামা অস্বীকার করার মামলা করেছি। তো সেখানে সে তো লিগেলি আমার সাথে সেপারেটেড না। তো সে যখন একটা নারীকে নিয়ে কক্সবাজার, সাজেক, রাঙামাটি এইসব জায়গার হোটেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন তো সে আমার অনুমতি ছাড়া পরকীয়া করছে, যেটা আইনত দণ্ডনীয়। যখন এটা নিয়ে আমি যখন ভয়েস রেইজ করা শুরু করলাম, তখন তারা বলল যে তারা বিয়ে করতেছে বা বিয়ে করবে বা বিয়ে করে ফেলেছে, পুনরাবৃত্তি করলো। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাটা বিচার করেন, আমার সাথে যখন প্রিন্স মামুন আমরা যখন একসাথে থাকি, তখন কিন্তু আমাকে সে কখনো ভিডিওতে দেখাতো না। এবং আমি সব সময় দেখা যেত যে একটা মাস্ক পরে আছি, বিকজ আমি সোশ্যাল মিডিয়ার লোক না, আমি আসতেই চাইনি। আমি সোশ্যাল মিডিয়ার লোক কখন হলাম? যখন আপনারা আমার বাসায় আসলেন। আমি তখনও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার না, তখনও কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার না। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার আমি কখন হলাম? প্রিন্স মামুন যখন চলে গেল। হ্যাঁ, তো এই নারীকেও কিন্তু সে প্রথমে দেখায়নি, এবং সে বারবার বলছে সে বিয়ে করেছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে, কিন্তু আপনারা তার দোকানে গিয়েছেন রোজার ঈদের সময়। হ্যাঁ, তো এক মাসে বা তার মা বিয়ের কথা কেন বললো না? বিয়ে একটা সামাজিক স্বীকৃতি, সামাজিক বন্ধন, সামাজিক অনুষ্ঠান, সামাজিক ভাবে বলা যে এই নারীটার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সামাজিক ভাবে আমাদের একসাথে চলাফেরা, থাকার কোনো বাধা নাই। হ্যাঁ, এবং এটা হালাল এবং এটা সামাজিক ধর্মীয় ভাবে স্বীকৃতি। তাহলে কেন বিয়ের মতো ব্যাপারটা তারা এক মাস লুকিয়ে রাখলো? এবং এর আগেও যখন অগাস্ট মাসে প্রিন্স মামুনকে অ্যারেস্ট করা হয়েছে তার বাসা থেকে, তার বেডরুমেও এই নারী ছিল। পুলিশের ভাষা মতে এই নারী, যাকে সে ওয়াইফ বলছে, গত বছর অগাস্ট মাসে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে তার বাসা থেকে মামুনের, তো ওর পুরোটাই অপরাধমূলক অ্যাক্টিভিটিস, পুরোটাই প্রতারণামূলক। আজকে এই নারীটা 4 মাসের সময়, বিয়ের 4 মাসে কোন নারী কান্নাকাটি করে? কোন নারীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে? এটা কি ধরনের বিয়ে? মানুষ বিয়ে কেন করে? মানুষ সম্পর্ক কেন করে? মানুষ ভালোবাসার মানুষ কেন বানায়? ভালো থাকার জন্য, একটা হাসি খুশি জীবনের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য। যেই মানুষরূপী জন্তু জানোয়ার তার স্ত্রীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে, সেই বিয়ের ফিউচার কি? সেটা তো সহজেই অনুমান করা যায় যে এটা আসলে বিয়ে না, এটা বিয়ের নামে প্রতারণার ফাঁদ। এই নারীর হয়তো কিছু টাকা আছে, এই নারীর হয়তো কিছু অর্থ আছে, যেগুলো সে হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে। ভিডিও কল দিই নেই। বেসিক্যালি ওইখানে আমি মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাই আমার বড় ভাই, আমার গার্ডিয়ানের মতন, আমাকে সন্তানের মতন অনেক স্নেহ করে, ভালোবাসে। সো ওইখান থেকে বের হয়ে আমি ভাইকে একটা কল করছি। সর্বপ্রথম কল করছি মোহনাকে। মোহনা কল রিসিভ করে নাই। দেন মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাই কল করার পর বললো যে এই পোলা 5 মিনিট কথা শুনবি, কোনো কথা বলবি না। ঠিক আছে। তারপর দেখলাম 7 হয়ে গেল। সো আমি তো এখানে আসলে ভাইয়ের উপরে যদি কাইটা দিই ফোনটা, ভাইয়ের সাথে বেয়াদবি করা হবে। আর আমি জেল থেকে এটা শিখে আসছি যে সবাইকে ভালোবাসতে হবে, কারোর সাথে শত্রুতা আমি করবো না, আমি শত্রুতা আমি করতে চাই না, ভালো থাকতে চাই,
সবাই সবার মতো থাক না ভাই, কেউ যদি আমাকে গালি দিয়ে খুশি হয় খুশি হোক। আমি তাকে বলছি যে আমি এখন নতুন, আমাকে বলতো তোমার পরিকল্পনা কি? আমি বললাম আমার পরিকল্পনা আমি এখন বিজনেস করব, আমার গাড়ি আছে আর 3টা বাইক আছে, এগুলো আমি সেল করে দিব। 50 লাখ আমার দরকার এখন। 50 লাখ টাকা আমি যে করে হোক আমার অ্যাসেট প্রপার্টি সেল করে আমি আনবো, আনার পর আমি নিজে বিজনেস করবো, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি দেখাবো সবাইকে যে আমি পারি, আমি করতে পারি নিজেরটা নিজে। আমি 10 লক্ষ টাকা চাচ্ছি না। আমাকে সে তখন বলতেছে তোমার তো ডিভোর্স করতে 10 লক্ষ টাকা লাগবে, তোমার নিট তো 10 লক্ষ টাকা, তুমি ওইটা নিয়ে যাও, তোমার গাড়ি বাড়ি বাইকটা কিছু দেওয়া লাগবে না। সো আমি বললাম না, আমি ফ্রিতে কোনো টাকা পয়সা চাই না কারো কাছে, তুমি আমার গাড়ি বাইক এগুলো কিনবা কিনা বলো। সো আপনারাও যদি কেউ কিনতে চান কিনতে পারেন। আমার BMW 5 সিরিজ F10, R15, সুজুকি GSX-R, সেভিয়ার, পালসার এগুলো সব বিক্রি করবো। আমি বিক্রি করে দিয়ে এখন বিজনেস শুরু করবো, ব্যবসায়ী হতে চাই। আমার সাথে থাকলেও আমি রাজি, আমার সাথে না থাকলে আমি কোনো ঝামেলায় যাবো না, সমস্যা নেই। চেষ্টা করছি আমি, কিন্তু আমাকে সব জাতীয় ব্লক করে দিচ্ছে। তো কালকে আজকে ওর বার্থডে, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মোহনা। আমার বউয়ের প্রথম বার্থডে, মানে আমি জীবনে প্রথম একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করছি, অ্যান্ড বিবাহ করার পরে প্রথম বার্থডে ওর সাথে আমার, যেটা আমি করতে পারতেছি না একসাথে। এটা খুব খারাপ লাগা কাজ করতেছি ভিতরে যে এই প্রথম বার্থডেতে আমরা একসাথে নাই। আমার ভালোবাসার মানুষ আমাকে জেলে পাঠাইছে। চারটিখানি কথা না, অনেকে বড় ভয়ঙ্কর কথা এটা। আমাকে সংশোধন আমার সাথে থেকেও করতে পারতো, ও আমার সাথে থেকে আমাকে সংশোধন করার চিন্তা ভাবনাটা কেন করে না জানি না। ও চিন্তা করছে দূরে রেখে আমাকে সংশোধন করবে। যাই হোক, সংশোধন করে আসছি নিজেকে। এখন ও কী চায় এটা আমি জানতে চাই, এতটুকুই। আমি তোর সাথে সংসার করতে চাই। জেলের জীবনটা আসলে জেলের মতোই হয়। ওইখানে মানুষ সংশোধন করতে যায় নিজেকে, কেউ হয়তো ভালোভাবে সংশোধন করে, কেউ হয়তো খারাপভাবে করে। সো বাইরে খুব বাজেভাবে চলাফেরা করতেছিলাম আমি, তো ভিতরে যাওয়ার পর আমি ঠিক উল্টোটা করছি তার। ওইখানে নামাজ পড়ছি টাইম টু টাইম, খাওয়া দাওয়া করছি টাইম টু টাইম, ঘুমাইছি টাইম টু টাইম, আরবি পড়াশোনা করছি। এই তো ভালো কাটছে আমার, অনেক সুন্দর কাটছে। পরিবর্তন করলে ভালোভাবে পরিবর্তন করতে হবে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের গন্তব্যকে চিনতে হবে। আসলে আমরা তো মানুষ, আমরা তো ভুলের ঊর্ধ্বে না, আমাদের দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি যে আল্লাহ, আমি যেই ভুলটা করছি এই ভুলটা আর দ্বিতীয়বার করাবেন না। সো প্রথমবার যেটা জেল খাটছিলাম ওইটা আমার ব্রেনে নাই, বাট এইবার যে জেল খাটটা যেটা খাটছি আমি, এটা অন্যরকমভাবে আমি নিছি, অন্যরকমভাবে আমি এক্সপ্লোর করছি। কারণ ওর বার্থডে, মানে আজ ওর বার্থডে, আর ওর সাথে লাস্ট কথা হয়েছে আমার বৃহস্পতিবার। আমি ওকে বলছি যে জান, যা হয়েছে মাফ করো। আমি অনেক কিছু রিয়েলাইজ করছি, আমি এখন নিজেকে পরিবর্তন করছি। আমি এখানে বই পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, অ্যান্ড আমি এখন ভালো কথা আছি। আমি তোমার সাথে ভালো কিছু করতে চাই। আমি গ্রো উইথ টুগেদারে বিশ্বাসী। সো একসাথে গ্রো হইতে চাইছি। ওরে বলছি যে জান, আমি তোর বার্থডেতে একসাথে বার্থডেটা সেলিব্রেশন করবো, দেশের বাইরে যেয়ে হোক আর দেশে থেকে হোক, কোথাও থেকে আমরা একসাথে বার্থডে সেলিব্রেশন করি। অ্যান্ড আমার অগাধ বিশ্বাস ছিল যে আমি রবিবারের মধ্যে বের হবো। আলহামদুলিল্লাহ হয়েছি। সংসার আসলে করার জন্য তো আমি অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি আসলে অনেক সহ্য করার পরেই কিন্তু সবার সামনে মানে এক্সপোজ হয়েছি। সো আমার লাইফেরই যেখানে সেফটি নাই, আমার কোনো কিছু সেফটি নাই, উনি প্রতিনিয়ত আমার কাছে টাকা চাচ্ছে যৌতুকে। সো আমি মানুষের সাথে সংসার কেন করবো? আমি বিজ্ঞ আদালতকে এটাই বলেছি যে আমি সংসার করতে চাই না। প্লাস তার ফ্যামিলি আসলে মিডিয়ার সামনে এসে এগুলা প্রিটেন্ড করে জাস্ট টু মানে শো পিপল। সে আসলে ভালো হওয়ার যদি থাকলে অনেক আগেই হতো। সো আমার মনে হয় না এগুলা মানে সত্যি জামিনের জন্যই এগুলো শো করছিল। আমার কোনো প্রতিক্রিয়া কিছু নাই, যেহেতু আইনের মাধ্যমে সব কিছু চলছে। আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আইন কোর্ট যেটা ডিসাইড করবে আমি সেটা। সে এমনিতেই আমাকে জিজ্ঞেস করছিল আমার বাবা কেমন আছে না আছে, সেটাই। বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে আমি সন্তুষ্ট হচ্ছে। আর উনি যদি সুদ যায় তাহলে আমি আরও সন্তুষ্ট হবো, কারণ যেখানে ওনাকে পাঠানোর উদ্দেশ্য এটা না যে উনি হচ্ছে আমার কোনো ক্ষোভ বা কিছু, উনি যাতে সুদরে পরবর্তীতে যদি উনি এই ধরনের স্টেপ না করে কারোর সাথে, এই জন্যই আমার আসলে ওনাকে এই ধরনের আমার স্টেপ নেওয়া। আচ্ছা, এই মামলাটা গত বৃহস্পতিবার যৌতুকের জন্য নির্যাতন 11 গ ধারার যে মামলাটা মামুনের বিরুদ্ধে মোহনা রুজু করেছিল ভাটারা থানায়, এই মামলাটা গত বুধবার শুনানি হয়েছিল। ওরা আসামিপক্ষ জামিন চেয়েছিলেন। তো ওই জামিনের ধারাবাহিকতা থেকে ওনারা বলেছিলেন যে আপোষের শর্তে ওনারা জামিনটা চান। তো ওই দিন বিজ্ঞ আদালতে বাদীর অনুপস্থিত থাকার কারণে বিজ্ঞ আদালত আসামিকে জেলখানায় PW ইস্যু সহকারে আজকে উপস্থিত করতে বলেন এবং বাদীকে উপস্থিত থাকতে বলেন। দুই পক্ষের উপস্থিতিতে একটা শুনানি হওয়ার কথা। তো সেই ধারাবাহিকতায় আজকে বিজ্ঞ আদালতে এই মামলাটা শুনানি হয়েছে। তো বিজ্ঞ আদালত থেকে আমরা আসামি পক্ষ আসামির গ্রাউন্ডসে যে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন তার থেকে বেশি যে বিষয়টা এসেছে, আসামি এবং আসামির সংশ্লিষ্ট লোকজন এবং তার আইনজীবীরা সবাই এই বাদীকে তার চরিত্র হনন করার চেষ্টা করেছেন বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত যে বক্তব্যটাকে এক্সপান্স করেছেন এবং পরবর্তীতে সেকেন্ড শিডিউলে মামলাটা আবার শুনানি হয়। এই শুনানি আনতে ওনারা বারবার একটা আপোষের কথা বলে এই বাদীর সাথে একটা আপোষ মীমাংসা করে জামিনের বিষয়টা নিয়ে আসতে চেয়েছেন।
তো দীর্ঘ কাস্টডি বিবেচনায় মূলত 11 গধারা মামলা আজকে খুব সম্ভবত 23-24 দিন যাবত এই মামলাটা আসামি জেলখানায় আছেন। তো দীর্ঘ কাস্টডি বিবেচনা এবং বাদীর যথেষ্ট পরিমাণ সেফটি সিকিউরিটি মেনটেনের শর্তে এবং আপোষের শর্তে বিজ্ঞ আদালত দীর্ঘ কাস্টডি বিবেচনায় আসামিকে 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। আসামিকে বাদীর সাথে আপোষের শর্তে হচ্ছে মামলায় জামিন দেওয়া হয়েছে। তো এই মামলার সাক্ষী, এই মামলার যে পক্ষসমূহ আছেন বা বাদী, এদেরকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলা যায় এরকম কোনো কথাবার্তা বা কোনো কর্মকাণ্ড যদি অ্যারাইজ হয়, তাহলে অবশ্যই বিজ্ঞ আদালত থেকে আসামির জামিন বাতিল করা হবে এবং এটা জামিন বাতিলের আইনগত উপাদান। সুতরাং আসামির জামিন বাতিল হয়ে আসামি পুনরায় জেলখানায় ভিতরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যদি আসামির কর্মকাণ্ড সংশোধিত না হয় এবং নতুন করে যদি ফৌজদারি মামলার কার্যক্রম উদ্ভব হওয়ার মতো কোনো কর্মকাণ্ডের সাথে এই আসামি জড়িত হয়, তাহলে নতুন করে মামলা হওয়ার একটা সুযোগ থাকবে। আশা করি আসামি দীর্ঘ কাস্টডিতে এই সংশোধন তার নিজের মধ্যে অনুতাপ ভোটটা নিয়ে আসবেন এবং সে সংশোধিত লাইফ লিড করবেন। আপোষ যদি এখন আপোষের কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, বাদীকে কনভেন্সের একটা বিষয় থাকে, বাদীর সেফটি সিকিউরিটির একটা বিষয় থাকে, বাদীর পরিবারের সেফটি সিকিউরিটি এবং মামলা সেফটি সিকিউরিটির বিষয় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ থাকে বিষয়টা। এখন বাদীকে যদি পূর্ণাঙ্গ নিরাপত্তা, তারপর হচ্ছে আপনার তাকে পরিবারকে বা মামলার পক্ষসমূহকে সন্তুষ্টজনক নিরাপত্তা দিতে পারে মর্মে কোনো বক্তব্য বা আসামির পক্ষ থেকে কোনো আশ্বাস উপস্থাপন করা হয়, এটা একটা প্রেক্ষাপট হতে পারে। আদারওয়াইজ আগে যে এখানে যে মামলাটা উদ্ভব হয়েছে, এই বাদীর ভাষ্যমতে আমাদের যৌতুকের 3 ধারায় একটা মামলা করা হয়েছিল, ওই মামলার আপোষ করার শর্তেই কিন্তু বাদীকে তার আসামির বাসায় নেওয়া হয়েছিল। তো নেওয়ার পরে যে কি হয়েছে এটা দুনিয়ার সবাই দেখেছে। তো এরকম কর্মকাণ্ড যদি নতুন করে উদ্ভব হয় তাহলে তো ফৌজদারি কজ অফ অ্যাকশন হয় এখানে, পাশাপাশি এই মামলারও জামিন বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা মিসআন্ডারস্ট্যান্ড, জোরপূর্বক হুমকি দেখিয়ে মামলার ইয়েতে জামিন করানো হয় না। বিজ্ঞ আদালত স্বেচ্ছা এবং তার জুরিসডিকশনের ভিতরে থেকে অর্ডারটা দিয়েছেন। আমি যেটা বলতে চেয়েছিলাম যে যখন প্রথম শিডিউলে মামলাটা শুনানি হয়েছিল তখন বহিরাগত কিছু আমার কানে যেটা এসেছে এবং আমার যে জুনিয়র বলেছেন আমাকে যে আমাকে নিয়ে খুব কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা হচ্ছে, যেটা বিজ্ঞ আদালতে যেহেতু আমারও নিরাপত্তার বিষয়ে কাজ করে এই কারণে এখানে বিজ্ঞ আদালতে আমি জিনিসটা উপস্থাপন করে রাখলাম। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।